ডক্টর মোহাম্মদ ইউনূসের শেখ হাসিনার জমানাতে তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি যে ভিতরে তার কলিজা কাঁপছে, তার হৃৎপিণ্ড কাঁপছে, তার স্টমাক কাঁপছে, তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে, এটা কিন্তু বোঝা যায়নি। তো এটা ইটস এক্সট্রিম লেভেল অফ যাকে বলা হয় খেলোয়াড়। খুব বড় মাপের অভিনেতা না হলে এরকম নিজের দুর্বলতা ঢেকে রাখা যায় না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন শেখ হাসিনার জমানাতে। ২ নম্বর হলো যে শেখ হাসিনাকে তিনি সারা দুনিয়ার মানে বিখ্যাত নোবেল লরিয়েট বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, কূটনীতিবিদ বলেন, সবাইকে দিয়ে ২০১০ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত ২০২৫ সন পর্যন্ত, মানে তাকে যেভাবে ২৪ সন পর্যন্ত তাকে যেভাবে দৌড়ের উপর রেখেছেন, চাপের উপর রেখেছেন, সেক্ষেত্রে তার যে ক্রীড়া নৈপুণ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্রীড়া নৈপুণ্য, এই ব্যাপারে সন্দেহ করা মানেই আপনি আমি বোকার স্বর্গে বসবাস করছি। এরপরে তার ব্যক্তিগত জীবনের সফলতা, তিনি সফল হয়েছেন এবং এখন পর্যন্ত জীবনে গ্রেফতার হননি, তারপরে অপমানের শিকার হননি, এমনকি তাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঢিলও ছোড়া হয়নি। একবার শেখ হাসিনা তার গ্রামীণ ব্যাংক ভবন বা কি একটা ব্যাংক আছে সেটা দখল করার জন্য সেখানে ঝাড়ু মিছিল পাঠানো হয়েছিল। ঝাড়ু মিছিল করার জন্য লোকজন, তিনি খুব কৌশলে সেটা অ্যাভয়েড করে ছিলেন, ফলে ওখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। এর বাইরে সারা দুনিয়া থেকে ধনসম্পদ এনে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা, আবার বাংলাদেশে ধনসম্পদ অত্যন্ত সুকৌশলী বিদেশে নিয়ে আবার বিনিয়োগ করা বিদেশে, এই যে কৌশল বাংলাদেশ অন্য কোনো ব্যবসায়ীর মাথায় এখন পর্যন্ত যেটা আসেনি, সেই সকল জিনিস তিনি সফল হয়েছেন। অর্থাৎ আমাদের দেশের যে সকল ব্যবসা বাণিজ্যের যারা নিজেদেরকে খুব বেশি জায়ান্ট মনে করেন, বেসিক্যালি তিনি তাদের দাদা, শুধু বাবা বলে ছোট হবে, দাদা। তো এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে, এবং আজকের এই দিনে কি কি বিপদ হতে পারে, কি কি অভিশাপ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আলোচনা করবো। তা সেটি হলো যে এই বৈঠকে আশীর্বাদ যদি দেশের জন্য হয়, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে। অস্বাভাবিক বিষয় হবে এই কারণ হলো যে দুজন মানুষই ফ্রাস্ট্রেটেড। ডক্টর মোহাম্মদ ইউনূসও ফ্রাস্ট্রেটেড এবং দুজনই ফ্রাস্ট্রেটেড, এবং দুজন সেখান থেকে আশাব্যঞ্জক কিছু তৈরি হওয়াটা খুবই মানে যাকে বলে আনইউজুয়াল। ২ নম্বর হলো যে এখানে এক পক্ষ বেঁচে থাকবেন, আর এক পক্ষ ঠকে যাবেন। এক পক্ষ ক্ষমতায় আসবেন, আর এক পক্ষ ক্ষমতা হারাবেন, এবং যারাই ক্ষমতা হারাবেন তাদেরকে অবশ্যই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দীর্ঘকালীন ক্ষমতায় থাকেন, তাহলে তারেক রহমান সাহেব এবং তার যে দল, এই দলের বালা মুসিবতের অন্ত থাকবে না। আবার জনাব ইউনূস সাহেব যদি খুব দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং তারেক রহমান সাহেবের দল যদি ক্ষমতায় আসে, তাহলে ইউনূস সাহেব এবং তার যারা সাঙ্গপাঙ্গ, তাদের অবস্থা জনাব তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তাদেরকে রক্ষা করতে পারবেন না। এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাননি, ৫ই আগস্টের পরে অনেক কিছু হয়েছে, তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। তো তদ্রূপ পুরো বাংলাদেশে যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটবে, সেটা জামাতের সঙ্গে, সেটা এনসিপির সঙ্গে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে তার শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব, আলাল ফালাল দালাল যা কিছু আছে, এমন কিছু ঘটবে যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো কল্পনা করেনি। তো কাজেই এখানে একে অপরের সঙ্গে বৈঠক করতে গিয়ে যদি আতঙ্ক থাকে, ভয় থাকে, অবিশ্বাস থাকে, তাহলে সেটা একটা ফর্মাল মিটিং হয়, এর বাইরে কোনো কিছু হয় না। এই গেল দ্বিতীয়। এরপরে যে বিষয়টি সেটি হলো জনাব
তারেক রহমান তিনি এই মুহূর্তে তিনি নিজেকে কি মনে করেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী আছেন, সেই নেতাকর্মী ধরেন 30% বিএনপি নেতাকর্মী যাদের ভোটার আছে, তার বাইরে ধরুন আরো এই ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে আরো 15% চলে আসছে, অর্থাৎ 50%, অর্ধেক মানুষ মনে করছে যে আগামীর রাষ্ট্রের নায়ক জনাব তারেক রহমান তিনি যাকে বলা হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তো তার সঙ্গে জনাব ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমানকে দিতে হবে ডক্টর ইউনূসকে, আর ডক্টর ইউনূসের কাছ থেকে তারেক রহমানের আসলে কোনো কিছু চাওয়া মানেই তারেক রহমানের ছোট হওয়া। এখন তিনি নির্বাচন যদি চান, ডেট ফিরে চান, তাহলে তার যে স্টেটম্যানশিপ, তাকে নিয়ে জনগণের যে আশাকাঙ্ক্ষা, রাজা কখনো প্রজার ভাষায় কথা বলে না, বাঘ কখনো খরগোশ হয় না, হাতি কখনো যাকে বলা হয় অন্য কোনো দুর্বল প্রাণী হয় না। তা রাজা রাজাই, তিনি এখানে বৈঠক করবেন, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার ব্যক্তিত্ব, সেটা হলো তিনি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবেন। কি দিবেন? আশ্বাস দিবেন, নিরাপত্তা দিবেন, সেফ এক্সিট দেবেন, আরো অনেক কিছু। কিন্তু কোনো কারণে যদি বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আমি জানি না এখন বৈঠক হচ্ছে, কোনো নিবেদন হয়, আবেদন হয়, তাহলে এই চিত্রটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। অর্থাৎ তারেক রহমান সাহেব হয়ে যাবেন সাহায্য প্রার্থী, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে যাবেন সাহায্যদাতা। তখন যে নেতৃত্বটা, সেই নেতৃত্বটা জনাব তারেক রহমান সাহেবের হাত থেকে ইউনূস সাহেবের হাতে চলে যাবে। এখন দুই নেতা টেবিলে বসে কিভাবে তাদের সেই বিষয়গুলো হ্যান্ডেল করেন, এটি দেখার বিষয়। আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, খুবই ঘনিষ্ঠভাবে চিনি, একান্তে, একেবারে একান্তে। তাদের দুর্বল মুহূর্ত, তাদের ভালো লাগার অনেক মুহূর্ত, তাদের দুঃখ বেদনা, কষ্টের মুহূর্ত, এইগুলো নিয়ে দুজনের সঙ্গে আমার দীর্ঘ সময় কেটেছে। তো সেখানে সত্যিকার অর্থে তারেক রহমান সাহেব অনেকটা ফ্র্যাঙ্ক, সহজ সরল, অত কূটনীতি বা কূটচাল তার মধ্যে নেই। পছন্দ হলে ডাইরেক্ট বলে দেবেন ইয়েস আই ডু, পছন্দ না হলে তিনি মুখের উপর বলে দেবেন। এই গেল এক। দুই নম্বর হলো যে তিনি মুনাফিকি করতে পারেন না। তিনি এই বৈঠকের মধ্যে দেখবেন যে শুরুতে যেভাবে হেসেছেন, যদি তার সঙ্গে কথা না মিলে, আপনি যখন সে বৈঠক থেকে বের হওয়ার সময় আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন যে কি হবে। একটা ছোট উদাহরণ দিই, জনাব হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল সেই 111 আসার আগে। তো এরশাদ সাহেব তো খুব ঝানু মাল, এই মানে ভীষণ রকম, এই মাল কথাটা বলাটা ঠিক হলো না, সরি। এরশাদ সাহেব মানে ঠিক যাকে বলা হয় একেবারে খুবই ঊর্ধ্ব স্তরের অভিনেতা, এবং তিনি যে কোনো মানুষকে কনফিউজ করতে পারেন, যে কোনো মানুষকে কনফিউজ করার একটা অসাধারণ ক্ষমতা তার ছিল। তো তিনি তারেক রহমান সাহেবকে ঘোরাচ্ছিলেন। তারেক রহমান সাহেব তার বন্ধু বান্ধব নিয়ে বাসায় গেলেন এবং একটা সময় তিনি ধৈর্য হারিয়ে ফেললেন। ধৈর্য হারিয়ে তিনি জনাব এরশাদ সাহেবের মুখের উপর কতগুলো অপ্রিয় কথা তিনি বলে দিলেন, এবং অনেক লোক সাক্ষী, বিএনপি লোকও সাক্ষী, জাতীয় পার্টির লোকও সাক্ষী। এরশাদ সাহেব পরে কেঁদেছেন, সেই কথাগুলো কেঁদেছেন, এবং সেই কথার কারণে এরশাদ সাহেব বলেন যে মরে গেল আমি বিএনপির সঙ্গে যাব না, আমি শেখ হাসিনার সঙ্গে যাব। তো এটা একটা ইতিহাস যে এই ঘটনাগুলো ঘটেছিল ওই সময়টাতে। তো তারেক রহমান সাহেব এখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ডিসেম্বর থেকে নভেম্বর থেকে জুন এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, তারেক রহমান সাহেব নিঃসন্দেহে তিনি ধৈর্য রাখতে পারবেন না।